গত বছর ২০২৫-২৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বা বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল মাত্র ৭.৪৬%। অর্থাৎ তারা যদি প্রায় সিম্পলি বলতে গেলে দেখা যায় যে ১০০ জন পরীক্ষা দিছে, তার ভিতরে ৭.৫ জন বা ৮ জনই ধরো পাস করছে, বাকি ৯২ জন লিটারেলি ফেইল। এখন কোয়েশ্চেন হচ্ছে ওয়াই? কেন? কোয়েশ্চেন কি এত কঠিন হয় যে মানুষ পাস করতেই পারে না? এমন সমস্যা হয়? আসে না মনের মধ্যে কোয়েশ্চেন? আসতে পারে। তা আমি আজকে তোমাকে এই পুরো ভিডিওর মধ্যে, তুমি সার্কুলার পড়ছো কিনা আমি জানি না, বা পড়ে দেখবাও কিনা আমি সেটা জানি না, বাট A to Z ইনশাল্লাহ বলে বুঝায় ফেলবো যে কিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ পাশ করতে পারবা। মানে পাশ করার এখানে যে একটা ভিন্ন নিয়ম প্রচলিত, এখানে কয়েক ধাপের স্ক্রিনিং আছে, এবং তোমাকে যেই ট্যাকটিক্সটা অবশ্যই এক্সামে বসার আগে জানা দরকার, যেটা আমি জানছিলাম এক্সামের ম্যাক্স বোধহয় 10 থেকে 15 দিন আগে, যে আচ্ছা এইরকমভাবে আমি জানতামই না। আমি ভাবছিলাম ওভারঅল পাইলেই তো হইছে, টোটালে জিততে পারলেই তো হইছে এমন। বাট না, এখানে কয়েক ধাপে যেহেতু ছাকা হয়, তাহলে এই ছাকনির ভেতরের মানে ওই পোর সাইজ দিয়ে বের হওয়াটা অনেক অনেক জরুরি। বুঝছো? সো চলো আমি তোমাকে বেসিক্যালি বুঝাই। দেখো, এইরকম যদি নিউজ তুমি সার্চ দাও তাহলে তুমি অনলাইনে অনেক অনেক পাবা, এবং তুমি যদি গড় পাশের হারটা চিন্তা করে দেখো তাহলে এটা ম্যাক্স 4 থেকে 7 এমনই থাকে। ইয়েস ভাইয়া, 4 থেকে 7 মাত্র। বুঝতেছো? তাহলে এত এত মানুষজন ফেইল করে কেমনে? আমাকে একটু এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, সো প্রথমত আমার 1.5 ঘন্টার পরীক্ষা, রাইট? আমি সময় নিয়েও বিশ্লেষণ করতেছি, যেহেতু আমাদের টাইম নিয়েও জানা দরকার, কনসার্ন দরকার, এবং 26 ব্যাচের মানুষজন বিশেষ করে এতদিন অন্যেরটা দেখতা, আজকে তুমি সেই জায়গায় দাঁড়ায় গেছো যে তোমাকে অ্যাডমিশনে বসতে হবে, তোমাকে ওই যুদ্ধটাতে লড়তে হবে। আচ্ছা, তো সময় আমার 1.5 ঘন্টা, দুইটা ভাগে ভাগ, তাই না ভাইয়া? 45 মিনিট, 45, আবার এখানে কি বলো তো, 45। ওকে, সো এটা বেসিক্যালি 45 মিনিট ফর এমসিকিউ, এটা বেসিক্যালি 45 মিনিট ফর রিটেন। আগে তোমাকে এমসিকিউ নেওয়া হয়, তারপরে তোমাকে রিটেন নেওয়া হয়। ওকে, এবার যদি আমরা একটু মার্কের কথা বলি, এখানে 45 মিনিটের ভিতরে তোমাকে কতগুলা সাইড এমসিকিউ থাকে? এখানে রিটেন থাকে কতটুকু ভাই বলো তো? 40 মার্কের রিটেন থাকে, রাইট? আর এখানে 60টা এমসিকিউ থাকে, 60টা এমসিকিউ 60 মার্ক, এখানে 40টা মার্কের রিটেন থাকে। এই তো আমার বেসিক প্রসিজন না পরীক্ষা দেওয়ার। তো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমার কিন্তু 45 মিনিটের এমসিকিউটা আগে হবে। এখানে তোমার চারটা সাবজেক্টের 15টা করে এমসিকিউ থাকে, যেটা বেসিক্যালি 4-15 60টা এমসিকিউ হয়। এবং এইখানে সোজা সাপটাভাবে মানে স্পষ্টভাবে সার্কুলারে উল্লেখ থাকে যে যতগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন আছে, তো এবার বিজ্ঞানের ক ইউনিটে আসন আছে বেসিক্যালি 1851টি। হ্যাঁ, এতটি আসন, যতগুলো আসন আছে তার 5 গুণ, এই আসনের 5 গুণ, এই আসনের 5 গুণ, মানে 1851 গুণ 5 গুণ মতন, হ্যাঁ, খাতা চেকড, বা তুমি বলতে পারো উইল বি চেকড, এমন। আচ্ছা, তার মানে হচ্ছে 1851 মোরাললেস, এটাকে তুমি জাস্ট ধরে নাও, এটা প্রায় 2000-এর কাছাকাছি ধরে নাও। তাহলে এর 5 গুণ হইলে বেসিক্যালি কত হয় বলো তো ভাইয়া? 10,000। ইয়েস, ইউ আর রাইট। 10,000 খাতা চেক করা হবে কি রিটেনের। কোন 10,000? এই যে এমসিকিউ দিল না, এমসিকিউটা আমরা কিভাবে দেখি বলো তো ভাইয়া? ওএমআর শিটে ঘিট করে দেখে ফেলা হয়। ওখানে 1 থেকে 10,000-এর ভিতরে যারা 1 to 10K যারা, তাদের খাতাটাই কেবলমাত্র চেক করা হবে। 1 থেকে 10,000-এর ভিতরে যারা, তাদের খাতাটাই কেবলমাত্র চেক করা হবে। বাকিদের রেজাল্টটাতে দেখাবে যে আপনি আপনার রিটেন খাতা বা আপনার লিখিত পরীক্ষা দেখার জন্য বিবেচিত হননি। ভাবতেছো কেমন অপমানজনক একটা কথা? বা রেজাল্ট লেখা থাকে, এই যে 1 থেকে 10,000-এর ভিতরে যারা আসে না তাদের ক্ষেত্রে এটাই লেখা থাকে, ও রিটেন খাতাটা চেকই করা হয় না। তার মানে তুমি সিম্পলি ভেবে দেখো যে আমাদের 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 6 লাখ যত লাখই পরীক্ষা দেখ না কেন, বাদ বাকিটি কি আমার অটোমেটিক ফেল না? কেন অটোমেটিক ফেল বলতেছি? কারণ ওর রিটেন মানে, হ্যাঁ, এমন হইতেই পারে যে ও এমসিকিউতে পাইছে 33 প্লাস, ধরো 100 টোটাল আমার তো লাগে, 33 প্লাস পাইছে বা 40-এর প্লাস পাইছে, তাহলে সে পাস। কিন্তু অটোমেটিক্যালি অতগুলো পাসই হয় না। মজাটা এখানে, পাসই হয় না, আর তার তো রিটেন খাতা থেকে একটা মার্কও যোগ হয়নি। তাহলে ওভারঅল কি তার পাসটা আসতেছেই না ওখানে। এখানে এটা হয়ে গেল আমাদের প্রথম স্ক্রিনিং, এবং আমার সব থেকে মেজর স্ক্রিনিংটা 1 থেকে 10,000। বাট কথা হচ্ছে যে ভাইয়া, এই কিছু পাবলিক যদি পাস করতো তাও তো তার রেজাল্টটা ভালো হয়ে যেত। এখানে আর একটা ফ্যাকড়া আছে, এখানকার ফ্যাকড়াটাও মজাদার। এটা হচ্ছে দ্বিতীয় স্ক্রিনিংয়ের।
দ্বিতীয় স্ক্রিনের ফ্যাক্টরাটা আমরা সবাই জানি বোধহয় এখানে বেসিক্যালি এমসিকিউ আলাদা পাস করতে হয়, রিটেন আলাদা পাস করতে হয়, বিষয়ভিত্তিক আলাদা পাস করতে হয়। আসলে কোনটা করতে হয়? যদিও সার্কুলার প্রত্যেকবার ভার্সিটি মানে কর্তৃপক্ষ চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু যেটা এখন পর্যন্ত নিয়ম আছে সেটা হচ্ছে মাথায় রাখবা, এমসিকিউ বা রিটেনে আলাদা করে পাস নাই। পাস হচ্ছে ভাই বিষয়ভিত্তিক। পাস কি বলতো? বিষয়ভিত্তিক। পাস হচ্ছে বিষয়ভিত্তিক। এমসিকিউ বা রিটেনে আলাদা করে পাস নাই। এমন কথা আসতে পারে, ভাইয়া কেউ পাস করে নাই মানে এই 1 থেকে 10 এর ভিতরে কেউ পাস করতেছে না, এমনও হইতে পারে। হইতেই পারে, একটা কমন সিনারিও তুমি চিন্তা করবা। চলো আমি তোমাকে বুঝাই। তুমি দেখো তো এখানে এখানে আমার কত থাকে? 4/40 থাকে না? 4/40 মানে 4টা সাবজেক্টে 10 মার্ক করে থাকে এবং বেসিক্যালি 4টা করে কোশ্চেন থাকে। একটা মার্কের মার্ক থাকে হচ্ছে 2.5 করে, একটা কোশ্চেনের মার্ক। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে কোশ্চেন থাকে, বুঝছো? সো ওভারঅল 4টা সাবজেক্টের মোট 16টা কোশ্চেন থাকে। যে এই 16 কোশ্চেনের মার্ক যদি 2.5 করে ধরো তাহলে তুমি 40 পাবা উত্তর। ওকে, এরপরে আমি তোমাকে বলতেছি, পাঁচটা যেহেতু বিষয়ভিত্তিক, আমি তোমাকে যদি এখানে ডেটাটা এরকমভাবে ধরাই বা বুঝাই, ধরে নাও কেউ একজন এমসিকিউ এর মধ্যে, ধরে নাও এমসিকিউ এর মধ্যে ও পাইছে হচ্ছে লেটস অ্যাজিউম 42, ধরে নাও 42। ওখানে ও বায়োলজি, ধরে নাও আমার কথাই বললাম, আমি বায়োলজি এমসিকিউতে পাইছি মাত্র 7, 15-র ভিতরে বায়োলজি এমসিকিউ মাত্র পাইছি হচ্ছে 7। হ্যাঁ, আমি এখানে ফিজিক্স দেই, কেমিস্ট্রি দেই, ম্যাথ দেই। তাহলে আমি যদি 42 পাইতে চাই, ধরো এখানে 3×10=30, ধরো হচ্ছে যে এখানে আমি 12 পাইলাম, এখানে আমি 12 পাইলাম, 12 12 24, আর তাহলে আমার লাগে হচ্ছে, ধরো ম্যাথে পাইলাম হচ্ছে আমি 10, 24, 34, 34 আর সাথে হয়ে যাচ্ছে আমাদের 41। তো ধরে নাও আমি 41ই ধরলাম, 41 পাইছে ওভারঅল। হ্যাঁ, ধরে নাও 41 মার্ক মানে ও 1 থেকে 10,000-এর ভিতরে চলে আসার সম্ভাবনা তার যথেষ্ট আছে এবং ইনশাল্লাহ চলে আসে নর্মালি, বুঝছো? এখন তার রিটেন খাতাটা দেখো, তার রিটেন খাতাটা অবশ্যই চেক করা হবে। সে যদি 1 থেকে 10,000-এর ভিতরে চলে আসে, আমি ধরে নিলাম 41 পাইছে, 1 থেকে 10,000-এর ভিতরে চলে আসছে, ধরে নাও। ওকে, রিটেন খাতার ভিতরে সে পাইছে এখানে 7। রিটেন খাতার ভিতরে ও এখানে 10-এর মধ্যে পাইছে হচ্ছে 9, এখানে পাইলো 9, এখানে পাইলো 9, সবগুলা ত্যাগ করে, মানে কোপায়া এক্সাম দিছে যাকে বলে, কোপানো এক্সাম যাকে বলে। ওকে, তাহলে রিটেন খাতার ভিতরে ওখানে 30-এর মধ্যে 27 পাইছে সে, 27 পাইছে সে, এখানে পাইছে হচ্ছে ধরো 0, লেটস অ্যাজিউম 0। 27 আর 41 কত হয় ভাবো? 27 আর 41 হচ্ছে 68। ওর জিপিএ মার্ক আমি ধরে নিলাম ও 5 ছিল, ও হচ্ছে 20 মানে 88। ঢাবিতে 88 মানে ও 800 থেকে 1000 রেঞ্জে ইনশাল্লাহ থাকবে। জিপিএ সহ 88 মানে 800 থেকে 1000 রেঞ্জে ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ, যদিও কোশ্চেনের প্যাটার্নের উপর নির্ভর করে। বাট বলো তো এখানে কাহিনীটা কি ঘটে গেছে? ওর রেজাল্টটা আসবে হচ্ছে ফেল। এখন কোশ্চেন হতে পারে হোয়াই, কেন ভাই? কারণ বিষয়ভিত্তিক পাশের কথা বললাম না? বিষয়ভিত্তিক পাস মানে একটা বিষয়ে মার্ক কত? এমসিকিউ আর রিটেন মিলা 25 না? তাহলে মিনিমাম তোমাকে 8+ মার্ক পেতে হবে না? এবং পাশের জন্য 9 মার্ক বলে, 8+ মার্ক পাওয়া লাগবে না? ও বায়োলজিতে কত পাইলো বলো তো? 7। ও কিন্তু 800 থেকে 1000 রেঞ্জের ভিতরে থাকতো, ও পাইছে কত? 7। মানে ওর রেজাল্ট কি আসলো? ফেল। এটা হচ্ছে সেকেন্ড স্টেপের স্ক্রিনিং, অর্থাৎ এই 1 থেকে 10,000-এর ভিতরেও কি আসতে পারে? ফেল আসতে পারে। বুঝছো মজাদার জিনিসটা? যারা ফেল আসতেছে ওরা কখনোই এমসিকিউ এ খুব খারাপ করছে দিয়ে ফেল আসবে এরকম না, কারণ এমসিকিউ এ খুব খারাপ করলেও 1 থেকে 10,000-এর ভিতরে আসতেই পারতো না, বুঝছো? মানে ও এমসিকিউ তে ভালো করে, বাট রিটেনে এত খারাপ করছে, ধরো রিটেনে একটা মার্কও পায় নাই, ধরে নাও লিখছে 1-2টা বাট ভুল লিখছে কোনো একটা কারণে, তাহলে ওর মার্কটা আসবে, যোগ হবে না, ফেইল্ড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে মোট পাস করা যাবতীয় কেচ্ছা কাহিনী। এখন বলো তো করণীয় কি? এই যে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ভাইয়া বুঝলাম, অনেক কথা বুঝছি, এখন আমরা এটা না রাখি, এটা খালি সরাই দিই। এখন কথা হতে পারে ভাইয়া করণীয় কি? তাহলে করণীয় কি? আমার এমসিকিউ এর মানে প্রায়োরিটি কার বেশি? অবশ্যই আমার রিটেনের থেকে আমার চোখ বন্ধ করা প্রথম প্রায়োরিটি এমসিকিউ না? কারণ তুমি যদি এই 1 থেকে 10,000-এর ভিতরে ঢুকতে না পারো, তোমার তো খাতায় চেক করা হবে না। তাহলে এমসিকিউ এর প্রায়োরিটি বেশি এবং আমাকে 1 থেকে 10,000-এ ঢোকার জন্য, 10K-তে ঢোকার জন্য অবশ্যই যত ভালো পরিমাণে এমসিকিউ দেওয়া সম্ভব দিতে হবে। এবং এটার বেসিক টার্গেট হচ্ছে তোমার মিনিমাম 45+ কারেক্ট থাকা উচিত। কারেক্ট তুমি টার্গেট নিবা কয়টা? 60টার ভিতরে 55 মিনিমাম টার্গেট নাও, 60ই টার্গেট নাও, কোনো সমস্যা নাই তো। বাট কিছু এমসিকিউ তো যা দেখবাই, যে জীবনে প্রথম দেখতেছো, আমিও দেখছিলাম, তুমি সবাই দেখি কম বেশ। এবং এটা রেশিওটা হচ্ছে ওই যে মানে 70, 20, 10। এই 70% ঠিক করে তুমি চান্স পাবা কিনা। ওকে, এই 20% ঠিক করে তোমার র্যাঙ্কিং।
এগুলো একটু হার্ড কোয়েশ্চেন হয় বা বইয়ের ভিতরে একটু পেঁচায় দেয়। 10% যেটা, সেই 10%টা ওই যে ফার্স্ট হবে বা টপার হবে ও পারবে না বা পারে না নর্মালি, বুঝছো? ওই 10% কিছুই ডিটারমিনেন্ট করে না। ওই 10% হচ্ছে কেমন ধরনের কোয়েশ্চেন বলি আমি, সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে দিছে, তাও আবার উইদাউট ক্যালকুলেটর। কে পারবে ওইটা? মানি বের করতে দিছে, ধর বিক্রিয়া হার নির্ণয় করতে দিছে, এগুলা তাও মানে ক্যালকুলেশন করে কমপ্লিট করা যায়। তারপরে হচ্ছে ধর আরো কতগুলা আছে না জিনিসপাতি, এরকম ধর একটা ক্যালকুলেশন দিছে, দ্রাবক নিষ্কাশনের একটা ম্যাথ দিয়ে দিছে। তারপরে ধরলাম আমরা হচ্ছে যে ওই এর আমাদের আমরা আর কিসের কিসের ধরতে পারি এরকম আরো, যেগুলা আমাদের যেখান থেকে ম্যাথগুলো দেখা যায় যে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে ডিরেক্ট ক্যালকুলেশন করা যাচ্ছে না, আমাকে ভ্যালুগুলো বসাই ক্যালকুলেশন করতে হচ্ছে, ওই জিনিসপাতিগুলো দিয়ে দিয়েছে ধর, ওগুলোর কথা আমি বলতেছি। পসিবল আসলেই ইজিলি না। তো ওই ক্যালকুলেশনগুলোর কথাই বলতেছি, ওগুলো হচ্ছে 10টা। তো ওটা নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই। তা এবার ছোড়, আমরা একটু তোমাকে বলি এমসিকিউ নিয়ে যে প্যারা খাচ্ছ, এটার জন্য আমরা তোমাদের দুইটা সলিউশন দিতে পারি। এক, হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ, যেটা আমরাই নিয়ে আসতেছি এবং যেটা এক্সক্লুসিভলি শুধুমাত্র আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশন যে প্রোগ্রাম সেটার মধ্যে থাকবে, হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ। হ্যাঁ, এটা একটা এক্স ফ্যাক্টর, আমি দেখাই। হ্যান্ড ক্যালকুলেশন সিরিজটা আছে হচ্ছে ভাই এইখানে, এই যে দেখো হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ, এটা আমাদের ভার্সিটি এই ইউনিটের যেটা কমপ্লিট অ্যাডমিশন প্রিপারেশন প্রোগ্রাম, সেটা এই প্রিপারেশনের মধ্যে এক্স ফ্যাক্টরের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশনের এবং অপশন টেস্ট করে কিভাবে উত্তর করতে হয় সেটার সকল গাইডেন্স ভিডিও প্লাস কিছু এক্সারসাইজ ভিডিও এখানে যুক্ত হতে থাকবে। এছাড়াও রিটেন স্পেশাল ক্লাস আছে, আর কমন আসবে 10 ডেজের একটা প্রোগ্রাম। এর পাশাপাশি আমাদের যে ভার্সিটি এই ইউনিটের অ্যানালাইসিস মেগা বুকগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওখানে স্পেসিফিক পোর্শন দেওয়া থাকে, যে পোর্শনের মধ্যে শর্টকাটে এটা বোঝানো থাকে যে তুমি এটা মানে উইদাউট ক্যালকুলেটর কিভাবে করবা, উইদাউট ক্যালকুলেটর, বুঝছো? সো এই দুইটা জিনিস তোমার জন্য ফলো করা মাস্ট। ওকে, এখন পাস করার যে একটা ভিন্ন নিয়ম চলতেছিল সেটা আশা করি বুঝাইতে পারছি। এই কোন ধাপের স্ক্রিনিংগুলো হয়, কিভাবে হয়, তুমি সার্কুলার পড়লেও এই জিনিসটা বুঝতে পারবা। বাট ওই যে একটা নিউজ, একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে না, যে পাস করছে মাত্র এত পার্সেন্ট, অত পার্সেন্ট, এটার বেসিক কারণটা কি আসলে, ওই জিনিসটাই বোঝানোর ট্রাই করা হয়েছে, বুঝছো? তো আশা করি বুঝছো। এখন তোমাদের কাজই থাকবে হচ্ছে প্রায়োরিটিগুলোকে ফিক্স করা, এমসিকিউর প্রতি ওই রকম পরিমাণে দখল নিয়ে আসা, রিটেন ছাড়তে হবে এমন নয়, দখল নিয়ে আসা যেন অবশ্যই 1 থেকে 10-এর ভিতরে আসো, তারপরে দেন যে রিটেনের মধ্যে একটা ভালো খেলা দেখানো। ক্লিয়ার? সবাই অনেক অনেক ভালো থাকো। আশা করি যে নিয়মটা আসলে প্রচলিত আছে সেই নিয়মটা সম্পর্কে তুমি বুঝতে পারছো, এবং আরেকজন যদি কখনো তোমাকে জিজ্ঞাসাও করে তাও তুমি ইনশাল্লাহ তাকেও বুঝাইতে পারবা যে আসলে বিষয়টা এইরকমভাবে ঘটে। ক্লিয়ার? এবং অ্যাটলিস্ট যেহেতু তুমি জেনে গেছো কীরকমভাবে ঘটে, এখন এখান থেকে বাঁচার জন্য, ওঠানোর জন্য যেই স্টেপগুলো নিতে হবে সেটা তোমাকে গ্রহণ করতে হবে। তুমি প্রোগ্রামে যুক্ত হও, বই নাও, পড়া শুরু করো, প্র্যাকটিস শুরু করো। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।